কুলম্বস ল, কুলম্বসের ল এর একটা ইনভেস্টিগেটিং দেখব, যদিও এটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, তারপরেও পাশে আমাদের লিখে রাখতে হবে ইউনিট 6। ইউনিট 6টা লিখে রাখো, মার্ক করব। এটার মধ্যে তেমন এটা ইম্পর্টেন্ট না তেমন একটা, এরপরে একটা প্র্যাকটিক্যাল আছে সেটা বেশি ইম্পর্টেন্ট হবে। এটার মধ্যে গ্রাফ ট্রাফ তেমন একটা নাই বললে চলে। এখানে এই যে দুইটা স্ফিয়ার দেখতে পাচ্ছ, দুইটা স্ফিয়ার, মেটাল স্ফিয়ার, এদেরকে কোনোভাবে চার্জড করা হয়েছে। সেই চার্জটা কিভাবে করা হয়েছে? ফ্রিকশনের মাধ্যমে হতে পারে, ভ্যান ডি গ্রাফ জেনারেটরের মাধ্যমে চার্জ নিয়ে ওইখান থেকে চার্জ দেওয়া হতে পারে, কোনো একভাবে এই দুইটাকে চার্জ করা হয়েছে। দেখো এদের ক্ল্যাম্প দিয়ে আটকানো, উপরেরটা এবং নিচেরটা হচ্ছে আবার একটা ব্যালেন্সের সাথে আটকানো। তো যখনই চার্জ করা হবে তখনই এই দুইটাকে যখন পাশাপাশি রাখা হবে চার্জ করে, তখন দে আর রিপেলিং টু ইচ আদার। মনে করো সিমিলারলি চার্জ যদি হয়, দে আর রিপেলিং টু ইচ আদার। যখন রিপেল করবে তখন এই নিচেরটার উপরে এক ধরনের ফোর্স, এখানে একটা ডেটা পাওয়া যাবে, এখান থেকে আমরা একটা ফোর্স বের করতে পারবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট। শেষ, এই টপিকটা শেষ। এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। A pair of insulated metal spheres can be charged using a Van de Graaff generator. ঠিক আছে? মেটাল স্ফিয়ার মানে মেটাল দিয়ে তৈরি করা বলের মতো শেপ, বলের মতো শেপ, দুইটা গোলাকার, এটাকে বলা হয় স্ফিয়ার শেপ। মেটাল স্ফিয়ারস ক্যান বি চার্জ করা হয়েছে কি দিয়ে? ভ্যান ডি গ্রাফ জেনারেটর দিয়ে। ভ্যান ডি গ্রাফ জেনারেটর দিয়ে আমাদের এই এক্সপেরিমেন্টে দেওয়া হয়েছে। or by simply by induction using a charged plastic rod. ইন্ডাকশনের মাধ্যমে, ওই যেটা বলেছি আমি, ফ্রিকশনের মাধ্যমে চার্জ প্লাস্টিক রড দিয়ে করেছে। Clamping the spheres close to each other will cause a force between them which can be measured. Force between them which can be measured using an electronic balance. ইলেকট্রনিক ব্যালেন্স দেখতেই পাচ্ছি আমরা, ইলেকট্রনিক ব্যালেন্সে বসিয়ে দেওয়া হয়েছে। সো এখানে এই ফোর্সটা, রিপালশন যখন হবে, এখানে একটা ফোর্স কিন্তু সে ফেস করবে, তখন এটা উঠে আসবে। মনে করো যে এটার উপরে দিয়ে নরমাল এটা 0 করে দিল, তারপর উপরে একটা প্লেস করলো, নিচেরটা চার্জ করা ছিল, প্লেস করলো, তখন এখানে ফোর্স অন্যরকম হবে। বাই চেঞ্জিং দ্য ডিসটেন্স অফ সেপারেশন এন্ড মেজারিং দ্য ফোর্স এট ইচ ডিসটেন্স, ডিসটেন্সটা চেঞ্জ করবে এবং ফোর্সটাকে অবজার্ভ করবে কি চেঞ্জ হয়, ডিসটেন্সটাকে কমাবে, ডিসটেন্সটাকে বাড়াবে। দিস অ্যাপারেটাস ক্যান be used to confirm that Coulomb's law follows an inverse square law. Inverse square lawটা কি? ইনভার্স স্কয়ার লটা হচ্ছে, এই যে আমরা ফোর্স দেখলাম, ফোর্স ইকুয়ালস টু, এখানে দেখো 1/r², ডিসটেন্সের সাথে এটা রিলেশনটা কি? 1/r²। ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r² if k, q1, q2 remains unchanged or they remain constant. K, q1, q2 remains constant, then f equals to 1/r². সো এটাকে বলা হয় ইনভার্স স্কয়ার ল। ফোর্সের ইনভার্স হচ্ছে, কারণ হচ্ছে ইনভার্স, আর স্কয়ার মানে হচ্ছে ইনভার্স, আর স্কয়ার। সো ইনভার্স স্কয়ার মানে ফোর্স আর ডিসটেন্সের রিলেশনটা দেখাচ্ছি, বারবার বলছি, ফোর্স ইকুয়ালস টু 1/r²। এটা কি বলা হচ্ছে? ইনভার্স স্কয়ার ল। একটু ডিফারেন্টলি মার্কিং করব না? ডিফারেন্টলি মার্কিং করব। কুলম্বস ল ফলোজ অ্যান ইনভার্স স্কয়ার ল। কিসের কোশ্চেন হতে পারে? এমসিকিউ। কুলম্বস ল ফলোজ অ্যান ইনভার্স স্কয়ার ল, এমসিকিউ কোশ্চেন হতে পারে। এখানে একটা সেফটি নোট দেয়া আছে, একবার দুবার রিডিং করবা। সেফটি নোট একেবারে এটাই হইতে হবে এমন কোনো কথা নাই, লজিক্যাল যে কোনো সেফটি নোট তুমি যদি লিখতে পারো তোমরা সেখানেই মার্ক পেয়ে যাবা। এখন আমরা দেখব এভরিডে লেভিটেশন। এটা নিয়ে আমাদের একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, এভরিডে লেভিটেশন নিয়ে, যে আমরা যখন চলাফেরা করি তখন আমাদের যে একটা ফোর্স, লেভিটেট থেকে লেভিটেশন আসছে। লেভিটেট মানে হচ্ছে ভাসিয়ে রাখা, হ্যাঁ। লেভিটেশন মানে হচ্ছে এটা নাউন, হ্যাঁ। লেভিটেট হচ্ছে ভার্ব। ফ্লোটিং, এভরিডে লেভিটেশন মানে আমরা সবসময় ভেসে আছি, এটা দিয়ে প্রমাণ করবে যে আমরা সবসময় ভেসে আছি, উই আর অলওয়েজ ফ্লোটিং। সেটা কেমন? সেটা হচ্ছে অল ম্যাটেরিয়ালস আর মেড অফ অ্যাটমস এন্ড দ্য আউটার পার্ট অফ অ্যাটমস ইজ বিলিভড টু বি ইলেকট্রন অরবিটস। অল ম্যাটেরিয়ালস আর মেড অফ অ্যাটমস, সব কিছু অ্যাটম দিয়ে তৈরি। অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সবকিছু অ্যাটম দিয়ে তৈরি। এন্ড দ্য আউটার পার্ট অফ অ্যাটম, অ্যাটমের আউটার পার্ট বিলিভ টু বি ইলেকট্রন অরবিটস, নেগেটিভ চার্জ। এই ব্যাপারেও আমাদের কোনো সন্দেহ নাই যে অ্যাটমের বাইরের অংশের মধ্যে, অ্যাটমের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই কথাটাও ট্রু। অলরাইট,
We can therefore imagine the top of any surface to consist of a sheet of negative charges. তার মানে যে কোনো সারফেসের টপ নেগেটিভ চার্জ দিয়ে তৈরি করা। we can therefore imagine বলেছে। আচ্ছা, ইমাজিন করলাম। So the surface of the floor and the bottom of a man's shoe, এখন দেখো কোথায় নিয়ে গিয়েছে কথা, যে ফ্লোরের সারফেস এবং মানুষের, আমাদের যে আমরা শু ব্যবহার করি, জুতা ব্যবহার করি, শু এর যে নিচের দিকের যে সারফেস, এগুলি সবই নেগেটিভলি চার্জ, will both be covered with negative charge। আচ্ছা, মেনে নিলাম। The repulsion between these two surfaces will cause the man to leviate ever so slightly above the floor, not actually touching it। এই রিপালশনের কারণে আমরা সব সময় ফ্লোটিং করব, কখনোই টাচ করব না ফ্লোরকে। এই পর্যন্ত গিয়েছে কথাটা। এখন এটাকে তারা ম্যাথমেটিক্যালি একটা অ্যাজাম্পশনের মধ্যে নিয়ে আসছে। দেখো, এই পুরো ম্যাথটা এবং এই কথাটা পুরোটাই অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে হচ্ছে এক ধরনের ধারণা, এক ধরনের আইডিয়া which is not really true। ঠিক আছে, যেটাকে বাস্তবের সাথে এটার মিল কম, কিন্তু এটা একটা স্ট্রং অ্যানালাইটিক্যাল অ্যাজাম্পশন। এজন্য এগুলো দেখতে হয়, এগুলো জানতে হয়। তো এই যেখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা আমরা দেখবো, জানবো। এটা দেখতে বড়, কিন্তু জিনিসটা সহজ এবং ইন্টারেস্টিং। তাহলে তোমরা আমার সাথে মনোযোগ দাও। আমার সাথে মনোযোগ দিলে তোমরা এটা বুঝে ফেলতে পারবে। আমার সাথে এখানে আজকে ক্লাস করছে যারা, তারা হচ্ছে জিৎ, রাতুল, সাদিম, হিয়া, পীযুষ, আদি। এ ম্যানস ওয়েট হচ্ছে 800 নিউটন। মনে করো, এস্টিমেট মানে হচ্ছে ধরে নিলাম মানুষের ওয়েট হচ্ছে 800 নিউটন। তারপরে দুইটা মানুষের শু কাটে থাকে পায়ে, আমার জানার মধ্যে দুইটাই থাকে, এরাও এটাই মিন করছে যে একটা শুতে হচ্ছে তাহলে 400 নিউটন। অলরাইট, মেনে নিলাম। এস্টিমেট শু সারফেস এরিয়া, এটা কিন্তু এস্টিমেট, এটা কিন্তু এক একজনের শু কিন্তু এক এক রকম হতে পারে। এখন মেয়েরা হিল পরে, হিলের এস্টিমেট, আর আমি কেটস পরি, আমার কেটসের, আমি ফ্ল্যাট জুতা পরি সবসময়, ফ্ল্যাট, হ্যাঁ, ক্যাজুয়াল শু পরি। এই ক্যাজুয়াল শু আর একটা মেয়ে মনে করো হিল পরে, আর একটা ছোট, এগুলির এই সাইজটা একরকম হবে না। তারপরে এটা এস্টিমেট যে শু সারফেস এরিয়া হচ্ছে 10/30। এটা মিটারে কনভার্ট করলে কত হয়, এরিয়া কত, এটার এরিয়া অফ শু সারফেস, এরিয়া অফ শু সারফেস, এটা শু এর এরিয়া। এরিয়াটা হাতে রাখো, ঠিক আছে, মনে মনে রাখো। এখন দেখো, এস্টিমেট দ্য এভারেজ ডায়ামিটার অফ অ্যাটম ইন ইচ সারফেস। এভারেজ ডায়ামিটার অফ অ্যাটমস, অ্যাটমের ডায়ামিটার কত, এটা হচ্ছে অ্যাটমের ডায়ামিটার। এটাও এস্টিমেট করেছে, কিন্তু আন্দাজে না, ঠিক আছে, যতটা সম্ভব অ্যাটমের অরিজিনাল সাইজ অনুযায়ী একটা এভারেজ আইডিয়া নিয়েছে। এখানে একটা কোশ্চেন হতে পারে, যে অ্যাটম, বিভিন্ন রকমের অ্যাটম আছে। হাইড্রোজেন অ্যাটমের ডায়ামিটার একরকম, হিলিয়ামের ডায়ামিটার একরকম, লিথিয়ামের ডায়ামিটার একরকম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। এক এক জনের ডায়ামিটার, অ্যাটমের ডায়ামিটার এক এক রকম। এখানে একটা ধারণা, আইডিয়া নিয়েছে। আসলে এখানে আইডিয়া করেছে মূলত অক্সিজেন দিয়ে। এটা বলতে যাচ্ছে যে অ্যাটমটা সবচেয়ে বেশি, নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ তো সবচেয়ে বেশি, তো নাইট্রোজেনটা হচ্ছে নিউট্রাল, তো নাইট্রোজেনের সিলেবাসের থেকে বাদ। বাকি থাকলো কে, নাইট্রোজেনের পরে নাইট্রোজেনকে বাদ দিলে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাটম কোনটার, অক্সিজেনের। তো এই অক্সিজেনকে তারা একটা ধরেছে, যে ধরে নিলাম অক্সিজেনের ডায়ামিটার হচ্ছে এটা। ডায়ামিটার যদি এটা হয়, ক্রস সেকশনাল এরিয়া অক্সিজেনের হচ্ছে একটা অ্যাটমের হচ্ছে πr²। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো এখান থেকে আর বের করবে, এই ডি এর থেকে πr² দিয়ে এই যে এরিয়া বের করেছে, এটা হচ্ছে অ্যাটমের এরিয়া। তাহলে দুটো জিনিস পেলাম আমরা, একটা হচ্ছে শু এর এরিয়া, এটা হচ্ছে এরিয়া অফ শু, এটা হচ্ছে এরিয়া অফ এন অ্যাটম। এখন এই এরিয়া অফ শু কে এরিয়া অফ অ্যাটম দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ অ্যাটমস বের হবে, যে কয়টা অ্যাটম আছে বটম অফ সারফেস অফ দ্য শু সারফেসের নিচে কয়টা অ্যাটম আছে। এরিয়া অফ শু কে এরিয়া অফ অ্যাটম দিয়ে ডিভাইড করলে বের হয়ে যাবে যে কয়টা অ্যাটম আছে ইন বটম সারফেস অফ শু। এই যে এতগুলি অ্যাটম আছে। ফোর্স সাপোর্টেড বাই ইচ শু অ্যাটম, এগুলো হচ্ছে তোমার সবগুলো অ্যাটম আমার শু এর নিচে।
একটা শুয়ের নিচে এতগুলি অ্যাটম আছে, একটা শুয়ের এতগুলি অ্যাটম আছে, আমার একটা শুয়ের নিচে টোটাল ফোর্স কত? টোটাল ফোর্স হচ্ছে 400 নিউটন। তাহলে এক একটা অ্যাটম কতটুকু ফোর্স ফিল করবে? এই যে ফোর্স 400 নিউটন ডিভাইডেড বাই এ টোটাল নাম্বার অফ অ্যাটমস। এই যে এটা হচ্ছে এক একটা অ্যাটম এতটুকু ফোর্স ফিল করবে। 1.51 মাল্টিপ্লাই 10⁻⁻16 নিউটন। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এই পর্যন্ত এই ক্যালকুলেশন